স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ভৌতিক পালঙ্ক। গল্পটি শুরু করার আগে জানিয়ে দিই, আমাদের কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, আর সেই সাথে প্রেস করো বেল আইকন। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকালবেলা পেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলেছিল। সমস্ত অফিসের সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম আমরা। সহসা সতীশকে দেখে ওর জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ বিস্ময়ে আমার পানে চেয়ে বলল, খগেন, মাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। আমি বললাম, তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গিয়েছিলে আরেকটু হলে, ভাগ্যিস ডেকেছিলাম। সরি, আমি একটু বিশেষ ব্যস্ত। তা সে বুঝতেই পারছি। কোথায় চলছো শুনি? তোমাকে আমার সঙ্গে যেতে হবে, বেশি দূরে নয়, যাবার পথে সব বলবো, চলো। আশ্চর্য, না বললে শুনবো না, জোর করে নিয়ে যাব। ছোটবেলা থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপে ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজে বেচাকেনার কলমে একটা বিজ্ঞাপন ছিল। অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারালে অনুশোচনা করতে হবে। 2/3 স্ট্রিট। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটা বের করে বলল, পড়ো। বুঝলাম, তা রহস্যজনক শব্দটার মানে কি? ওইটাই তো আমাকে ভাবিয়ে তুলছে, কোনো হদিস করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠে বলল, পেয়েছি, এই গলি। সন্ধ্যার স্থিমিত আলোতে সেই গলির দিকে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই, আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে একটা ঝাঁকুনি দিয়ে বলে উঠল, ভীতু কোথাকার, এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না। গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছিল। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগল। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত রইল না। পাশে একটা চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড, তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায়। কোথা থেকে যেন একটা পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম। এমন বাড়ি আমি জীবনেও দেখিনি। ইট বার করা, পঙ্গু প্রায়, বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়েছিল। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করলাম আমরা। বাড়ির ভেতরে গিয়ে আমি বেশ অবাক হলাম। এত লোক কোথা থেকে এলো?
যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছু ফেলে এসেছিলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখে কৌতূহলের ছাপ বর্তমান ছিল। নানা জাতীয় লোক সেখানে সমবেত হয়েছিল। এতগুলো লোক, কিন্তু কারোর মুখে একটা কথা নেই। সূচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যাবে। ঘণ্টাখানেক পর একটা বুদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটি চুলও কাঁচা ছিল না। তার সামনে ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটা ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলো ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি ছিল একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিক ধরে গোলক ধাঁধা। তবে হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওরকম আশ্চর্য চীনা খাট এই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য, একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলের কি যে ব্যাকুলতা! দাম হু হু করে বাড়তে লাগলো। কিন্তু শেষে সতীশের ভাগে ওই খাটটা জুটল, তাও 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতেই সতীশের প্রায় 10টা বাজল। যে দেখল সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল। তথাস্তু, এই বলে চলে এলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো কুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রি ধরে তার এক ফোঁটাও ঘুম হয়নি। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে কি ব্যাপার? বিপদ, বিষম বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, এটা একটা রহস্যজনক খাট। পূর্বের রাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত্রি সে ঘুমোতে পারেনি একটুও। ওই খাটের উপর সে শুয়েছিল। হঠাৎ মাঝরাত্রে তার মনে হলো কে যেন খাটটি নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখল না, খাট ঠিকই আছে। সে আবার শুয়ে পড়ল। আর খানিকক্ষণ পরেই আবারও তার ঘুম ভেঙে গেল। কিসের যেন এক ভীষণ শব্দে তার ঘরখানা যেন থমথম করছে। দেয়ালগুলোর সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধড়মড় করে উঠে সে আলো জ্বালল। না, সবকিছু নিঃশব্দ, নিথর। কোথাও এতটুকু শব্দ নেই। সে আবার শুয়ে পড়ল। এবার আলো আর সে নেবাল না। ভোর রাত্রে তার দুর্বোধ্য আর্তকণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বলেছিলাম তো তোমাকে প্রথমেই, ও খাট কিনে কাজ নেই। যেমন তোমার রোগ, এবার বুঝো। সতীশ বলল, দেখো খগেন, তোমায় হয়তো আমি বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগা খাটটার উপর এমন মায়া লেগেছিল যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই। তবে মরো, ওই খাট নিয়ে মরো। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে। সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব, দেখি ওর কলদ কোথায়। আর আমার অফিস? পাগল, কাল যে রবিবার।
অগত্য বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে আমি হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়েছিল। সে সোল্লাসে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলা কোনো গন্ডগোল হওয়ার কারণই নেই। সতীশের মা বললেন, দেখো দেখি বাবা খগেন, এত বলেছি যা খাট বিক্রি করে দে, তা আমার কথা যদিও শুনেছে। সতীশ বলল, বলছো কি মা, ভয় পেয়ে 1500 টাকার খাট বিক্রি করে দেব? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সরঞ্জাম নিয়ে আমরা দুটি বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো আগে সতীশ ঘুমোবে আর আমি জাগবো, তারপর সতীশ জাগবে, আমি ঘুমোবো। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষরও। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠে যাচ্ছিলাম। এই বুঝি সেই অপদেবতা এসে আমার গলা টিপে ধরবে। তাদের বাড়িতে সুর করে ঘড়িতে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরে বারান্দায় চলে বেড়াচ্ছে। তারপর পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীর দোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দের জানালাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ। সতীশ ধর্মর করে উঠে বসল। ব্যাপার কি? ভয় ও বিস্ময়ে আমার মুখ থেকে কোনো কথা বেরোলো না। সতীশ আমার 2 কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, খগেন। আমি আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ওহ, যা ভয় পেয়েছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমায় জাগতে হবে না, তুমি ঘুমো, আমি জেগে বসে আছি। না, আমার ঘুমিয়ে কাজ নেই, আর তাছাড়া ঘুম আমার হবেও না আদৌ। ভীতু কোথাকার। তারপর ভীতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম। কেউই একটাও কথা বললাম না। আমি খোলা জানালা দিয়ে বাইরের টুকরো আকাশের পারে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। অসংখ্য তারকা মিটিমিটি জ্বলছিল। বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিক করে হাসছিল। আমরা চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো টপ করে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে? বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে। এরপর হঠাৎ একটা উৎকট হাসির শব্দে সারা ঘর রিরি করে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ, সে কি বিকট শব্দ। বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটার দরজার উপর ফেলল। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না, কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের উপর দিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবদ্ধ ভাষার সুকরুণ বিলাপধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগল। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা একটু বেশিই ছিল।
তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল, কে কে ওখানে? কিছুই দেখা গেল না, কেউ সাড়াও দিল না। সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন চারিদিকে নৃত্য করে মরছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টনটন করতে লাগলো কিসের যেন বেদনায়। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি। একটা ছোট ঘরে তখনও সেই গভীর রাত্রে টিমটিম করে একটি দ্বীপ জ্বলছিল। ঘরের মেঝের উপর একটা লোক মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের উপর শুয়ে থাকা সেই রোগীর মুখখানা দেখে আমার বড় মায়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো। চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের উপর বসে সে ঢুলছে। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি বেশ অবাক হলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটা এখানে কে আনলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুলল। তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবারে ঘরের চারিদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চকিতে করুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো সেই খাটের পানে আঙ্গুলি সংকেত করে। বোধহয় সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাশতে কাশতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি দৃশ্যটা দেখে শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে এলো। আর সে উঠল না। তার স্ত্রী তার পাশেই বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগল। এরপর যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে। সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজনের সদর দরজায় এসে মাটিতে পড়ে গো গো করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাকা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও আমার মতোই অবিকল উদ্ভট স্বরে কথা বলতে গেল। আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশে খাট বিদায় করো বাবা। এরপর খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেয়া হলো। পরের দিন বিকালে অসংখ্য লোক বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি লোক সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে কিছু তো লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো। এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখনকার কাছে, একটু খোঁজ করি। এই অতৃপ্ত আত্মা, যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, না এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে, কাউকে ওর উপর শুতে দেবে না বলে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো,
নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত। নতুন আরও একটি কন্টেন্ট নিয়ে ফিরছি আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।